বলা হয় ক্রীড়া বিশ্বের সবচেয়ে গতিশীল ইভেন্ট হলো কার রেসিং। আরো নির্দিষ্ট করে বললে ফর্মুলা 1। পশ্চিমা দেশগুলোতে কার রেসিং দারুণ জনপ্রিয় ইভেন্ট হলেও বাংলাদেশের পথে চলা অবশ্য খুব বেশি দিনের না। ফর্মুলা 4 দিয়ে আন্তর্জাতিক সার্কিটে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মাহফুজুর রহমান তুষার। দিন কয়েক আগে দেশে প্রথমবারের মতো আবার সফলভাবে আয়োজিত হলো কার র্যালি ক্রসিং। কিন্তু আমাদের অনেকের কাছে কার রেসিং, র্যালি কিংবা ফর্মুলা 1 নিয়ে পরিষ্কার ধারণা নেই। আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টস সাজানো হচ্ছে কার রেসিং এর আদ্যপ্রান্ত নিয়ে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকছি আমি আহমেদ রাকিব, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন দেশের প্রথম আন্তর্জাতিক কার রেসার মাহফুজুর রহমান তুষার। পুরো আয়োজনের যাওয়ার আগে আমরা তুষারের সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমাদের আলোচনা অনেকটা সহজ হবে। নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে গতিশীল খেলা কার রেসিং। আরো নির্দিষ্ট করে বললে ফর্মুলা 1। বাংলাদেশের অর্থ সামাজিক প্রেক্ষাপট, ব্যয়বহুল ইভেন্ট আর অবকাঠামোগত সংকটে এখানে ঠিক জনপ্রিয়তা পায়নি কার রেসিং। তারপরও কেউ কেউ স্বপ্ন দেখেন মাইকেল শুমাখার, ড্যানিসিয়া প্যাট্রিক, লুইস হ্যামিল্টনদের মতো কেউ একজন উঠে আসবেন বাংলাদেশ থেকে। সেই আক্ষেপ ঘোচাতে গেল বছর থেকে আন্তর্জাতিক সার্কিটে আছেন মাহফুজুর রহমান তুষার। কার রেসিং এর মাধ্যমে যিনি বাংলাদেশের নাম ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে। 2006-এ পলিটেকনিকে পড়ার সময় গাড়ির ইঞ্জিনের সঙ্গে গড়ে ওঠে দারুণ সখ্যতা। 2002-এ সিলভারস্টোন গ্র্যাপি পুরস্কার বিতরণীতে ফর্মুলা 1-এর লিজেন্ড মাইকেল শুমাখারের হাতে পুরস্কার তুলে দেওয়ার দৃশ্য টিভিতে দেখে কার রেসিং এর প্রতি দারুণ আগ্রহ তৈরি হয়। 2010-এ ফ্যান্টাসি কিংডমে গো কার্ট প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হন তুষার। পরের বছর স্পিড রেসিং গো কার্ট ট্র্যাক মাস্টার্সে 300 প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর স্বপ্নের শুরু আন্তর্জাতিক সার্কিটের জন্য। দিল্লির জিকে টায়ার রেসিং কম্পিটিশন ফর্মুলা LGB4 রাউন্ড 1 অ্যান্ড 2 দিয়ে প্রথম প্রতিযোগিতামূলক আসরে পথ চলা শুরু। নভেম্বরের এই আসরে সিঙ্গল সিট ওপেন হুইল ক্লাস কারে করে ল্যাপে নামেন তুষার। নয়াদিল্লির 16তম জেকে টায়ার রেসিং চ্যাম্পিয়নশিপ ফর্মুলা LGB4 প্রতিযোগিতায় 22 জনের মধ্যে 15তম হন মাহফুজুর রহমান তুষার। নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অ্যাভালাঞ্চ রেসিং দলের হয়ে খেলেছেন তুষার। বুদ্ধ ইন্টারন্যাশনাল রেসিং সার্কিটে 16টি বাঁকে 8 ল্যাপের 5.1 কিলোমিটার সফলভাবেই পাড়ি দিয়েছেন মাহফুজুর রহমান তুষার। তৈরি হচ্ছেন এবারের আসরের জন্য। তুষারকে দিয়ে একটু শুরু করতে চাই যে ফর্মুলা 4 আর ফর্মুলা 1 এইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? বেসিক্যালি পার্থক্য বলতে ফর্মুলা 1 এর সিসি হচ্ছে 2400 আর আমি যে গাড়িটা চালাচ্ছি হচ্ছে 1300 সিসি। তো আর স্পিডের দিক থেকে যদি আমি পার্থক্য করি, ওইটা ফর্মুলা 1 টপ স্পিড 315 আর আমি যেটা চালাচ্ছি হচ্ছে 215। তো বেসিক পার্থক্য আর কি। তো গ্রাজুয়ালি এইভাবে উঠতে হবে আস্তে আস্তে, ফর্মুলা 4, 3, 2 তারপর 1। এতে করে ড্রাইভারের কনফিডেন্স, তারপর হচ্ছে বডি স্ট্রাকচার কিংবা মেন্টালিটি তখন আস্তে আস্তে ধীরে ধীরে সেট হয়। কারণ ডিরেক্ট আপনি 60 কিলোমিটার থেকে 350 কিলোমিটার আপনি চালানোর মতো যে অ্যাবিলিটি, এটা ধীরে ধীরে হতে হয়। এর জন্য আর কি ফর্মুলা 4টা চুজ করা, আর এটা হচ্ছে বেসিক পার্থক্য। এই এমনিতে কিন্তু কার রেসিং বা মোটর রেসিং এর ইতিহাসটা অনেক পুরনো। আমরা যদি একেবারে হিসেব করি প্রায় 1800 দশকের মাঝামাঝিতে কিন্তু এটা শুরু হয়েছিল। আমরা বোধহয় একটু ইতিহাসটা দেখে আসতে পারি যে কিভাবে আসলে র্যালি ক্রস অথবা ফর্মুলা 1 এর আজকের যে শিপ, এটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল। আধুনিক ফর্মুলা 1 এর জন্ম 1950-এ। 1890-তে অবশ্য ফ্রান্স রোড রেস নামের আরেকটি গতির আসর ছিল। এক শহর থেকে আরেক শহরের রাস্তায় হতো এই রেস। 1895-তে প্যারিস থেকে বোর্দোর 1200 কিলোমিটার রেস 48 ঘন্টায় জিতেছিলেন লেভাসর। আর গ্র্যাপির আবির্ভাব 1901-এ। প্রথমবার 700 মাইলের ফ্রেঞ্চ গ্র্যাপি জেতেন ফ্রেঞ্চ সিজ। প্রথম বিশ্বযুদ্ধের কারণে অবশ্য খেলাটি বন্ধ ছিল ইউরোপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রথম নন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 1946 সালে।
সিলভারস্টোনে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসে 1950-এ। আলফা রোমিও গাড়ি নিয়ে জিতেছিলেন ইতালির গুইসেপ ফারিনা। দ্বিতীয় হওয়া তার দলেরই আর্জেন্টাইন হুয়ান ম্যানুয়েল ফাঙ্গিও এরপর জেতেন 5টি চ্যাম্পিয়নশিপ। মাইকেল শুমাখার ভাঙার আগে সেই রেকর্ডটি টিকে ছিল 45 বছর। আমরা ইতিহাস দেখলাম, বাংলাদেশেরও ইতিহাস বাংলাদেশের জন্য খুবই আনইউজুয়াল। মানে বাংলাদেশের কোনো ছেলে মানে ফর্মুলা 4 মানে সেটা দিয়েই যদি শুরু করি, সেটা তো জাস্ট আমরা টেলিভিশনে দেখে অভ্যস্ত। মানে কেউ যে খেলবে বাংলাদেশের এতটা নিশ্চয়ই ভাবনা কারো মধ্যে এখনো হয়তো আপনাকে দেখে হয়তো হয়েছে। আপনি শুরুতে আপনার ভাবনাটা কেন, কিভাবে আসলো, কেন মনে হলো যে রেসারই হতে হবে? ওয়েল, সত্যি বলতে যেটা হচ্ছে আমাদের দেশে খুব কমন একটা চিত্র হচ্ছে, ধরুন আপনি ফুটবলার কিংবা আমরা নর্মালি আমরা সোসাইটিতে যারা বসবাস করি, দেখা যাচ্ছে যে কাউকে বলে চলো ক্রিকেট খেলি, আমাদের পাশে মাঠ আছে, ফুটবল খেলি, মাঠ আছে, বাট আপনি যদি রেসিং এর কথা বলেন তখন এটা কি জবাব দিবেন? চলো রেস করি। পাবলিক প্লেসে খেলবেন, এটা ইলিগেল, এর কোনো ফিডব্যাক নেই, কোনো ডেজিগনেশন নেই, কোনো ডেস্টিনিও নেই। বাট আপনি যখন ইউরোপ কান্ট্রি কিংবা আমাদের দেশ ছাড়া যদি অন্য কোনো দেশে যান, ওরা কিন্তু এই কথাটা ইজিলি বলতে পারে, চলো রেস করি। কোথায়? রেস ট্র্যাক, স্পেশালি তাদের ফিল্ডের রেস ট্র্যাক বানানো আছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম, বর্তমানে ফুটবল বলেন কিংবা ক্রিকেট বলেন, 20 বছর আগে মানুষের সবাই এইভাবে কল্পনা করে নাই অলরাউন্ডার আমাদের দেশে থাকবে, অর্থাৎ সাকিব আল হাসান। তো এর মানে এই না যে মাইকেল শুমাখার আমাদের বাংলাদেশের জন্ম হবে না, অবশ্যই কেউ না কেউ আছে, বাট এটাকে তুলে আনতে হবে এবং কেউ না কেউ আগিয়ে আসতে হবে। তো হয়তোবা সেটা আমার দ্বারা স্টার্ট হয়ে গেল, কারণ আমার ওইরকম একটা ইচ্ছা ছিল, বসে থাকবো কেন, কেউ না কেউ যদি স্টার্ট করতে হবে, হয়তোবা কেউ করে, তার মানে আমাকে এটা করা লাগবে। এই জন্য আমি চিন্তা করলাম যে আগে বাইরে যে ট্রেনিং নেই, 2-1টা রেস করি, দেন হয়তোবা ভবিষ্যতে কেউ না কেউ হয়তোবা অর্গানাইজার হিসেবে এগিয়ে আসবে, যেমন অলরেডি আমাদের প্রোগ্রামে আছেন একজন। তো এটাই আর কি মূল ভিশন। এমনি স্যার একটু কি নিয়ম নীতি সম্পর্কে আইডিয়া দিবেন? হাউ পয়েন্ট কাউন্টস, রুলটা কি, কি হয় না হয়? পয়েন্টস কালেক্টের দিক থেকে আমি ফর্মুলা 1 বাদে অন্যান্য যে রেস গুলা ওটা আমি ঠিক জানি না, বাট ফর্মুলা 1 যেটা পয়েন্ট কালেক্টের সিস্টেম হচ্ছে টপ 10 যারা 10 থেকে স্টার্ট হবে, 10th পজিশন, ধরুন 22 জন ড্রাইভার, তো 10th নাম্বার যে পজিশনে যে ব্যক্তি, সে যদি 10th এ থাকে তার পয়েন্ট 1 হবে, দেন 9th তম যে ব্যক্তি, তো ওনার পয়েন্ট হবে 2। এইভাবে করে ফার্স্ট যে ব্যক্তি তাকে 25 পয়েন্ট দেওয়া হবে। আর রুলস রেগুলেশন বলতে এগুলো আবার কন্ট্রোল করা হচ্ছে FIA, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল। ওয়ার্ল্ডে যতগুলা রেস হয়, যত টাইপের, ম্যাক্সিমামই এই FIA এর আন্ডারে। তো তাদের রুলস এর দিক থেকে হচ্ছে কি বলে, পাশাপাশি কিংবা ওভারটেকিং কিংবা কর্নারিং, কাউকে যদি মানে বিপদে ফেলে দেয় সেক্ষেত্রে পেনাল্টিরও। হ্যাঁ, অবশ্যই পেনাল্টি। আমরা বোধহয় রুলটাও দর্শকদের দেখাতে পারি যে কিভাবে আসলে পয়েন্ট কাউন্ট হয় এবং কিভাবে আসলে এই টুর্নামেন্ট গুলো চলে। আমরা একটু নিয়ম নীতি গুলো দর্শকদেরকে জানাতে চাই। প্রতিটি রেসে 22 জন রেসার থাকতে হবে। প্রত্যেকের গাড়ি ও ইঞ্জিনের মান এক থাকবে, তবে রং ভিন্ন হতে হবে। সার্কিট S বা U এর আকারে হতে পারে। কোন রেসার ব্যক্তিগত বা কৌশলে আরেকজনকে বাধা দিতে পারবেন না। সার্কিটের প্রতিটি বাঁকে ট্রাফিক পুলিশের মতো কন্ট্রোলার থাকেন। তারা রেসারদের গাড়ি চালানোর আচরণ পর্যবেক্ষণ করেন। কারো বিপক্ষে বাধা দেওয়ার অভিযোগ উঠলে ফেডারেশন ইন্টারন্যাশনাল অটোমোবাইলের বেজের ধারায় বিভিন্ন অঙ্কের জরিমানা দিতে হয়। ইঞ্জিনিয়ার, সহযোগী, হেল্পার মিলিয়ে দল থাকে 8 জনের। আর পতাকা প্রদর্শন ফর্মুলা 1 এর গুরুত্বপূর্ণ অংশ। নকশা করা পতাকা সবার আগে দেখানো হয় রেস জয়ীকে, তারপর একে একে তার পেছনে আসা চালকদের। হলুদ পতাকা দেখানোর অর্থ সামনে বিপদ, গতি কমাও আর ওভারটেক করা নিষেধ। বিপদ কেটে গেলে সবুজ পতাকা। লাল পতাকা দেখানো হলে গাড়ি থামাতে হয়। কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে বা ট্র্যাকের কন্ডিশন বিপজ্জনক হলে দেখানো হয় এই পতাকা।
বিশ্বকাপের মতো আলাদা কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ নেই ফর্মুলা ওয়ানে। সারা বছরের গ্রাপিগুলোর ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন খেলোয়াড় ও দল। প্রতিটি গ্রাপিতে প্রথম হওয়া রেসার 25, দ্বিতীয় হলে 20, তৃতীয় 15, চতুর্থ 10, পঞ্চম 8। এভাবে সেরা 10 জন পয়েন্ট পান। বছর শেষে সবচেয়ে বেশি রেস জেতা খেলোয়াড় বা দলই হয় চ্যাম্পিয়ন। অবৈধভাবে কোনো চালককে বাধা দেয়া, এড়ানো যায় এমন দুর্ঘটনা সৃষ্টি, ল্যাপের সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করলে পেনাল্টি হবে। ফর্মুলা ওয়ানে 10 সেকেন্ড সময় আর ড্রাইভ থ্রো পেনাল্টির প্রচলনই বেশি। 10 সেকেন্ড সময় পেনাল্টিতে পিটে ঢুকে আবার রেসে যোগ দেওয়ার সময় আগে থেমে থাকতে হবে 10 সেকেন্ড। এ সময় চালকের গাড়ির কোনো কাজও করতে পারবেন না তার দলের কেউ। কখনো কখনো পরের গ্রাপিতে 10ম স্থান পেছন থেকে শুরু করার শাস্তিও দেওয়া হয় চালককে। শেষ 5 ল্যাপে শাস্তিযোগ্য অপরাধ করলে রেস শেষ করে দেয়া হবে চালককে। তবে রেস শেষে তার টাইমিং এ যোগ করে দেয়া হয় 25 সেকেন্ড। তুষার, অনেক চ্যালেঞ্জ আমরা দেখলাম স্পেশাল অবস্ট্রাগল গুলো ফেস করার জন্য। ড্রাইভারকে আসলে কোন কোন বিষয়গুলো বেশি মাথায় রাখতে হয়? মাইন্ড পাওয়ার দিক থেকে খুব স্ট্রং হওয়া উচিত যে আমি কি করতেছি, কারণ প্রতিটা ইঞ্চি এবং প্রতিটা সেকেন্ড তার মাইন্ডে থাকা উচিত যে সে কি করতেছে। জাস্ট একটা সেকেন্ড, একটা মিলি সেন্টিমিটার যদি একটু মিস্টেক হয়, যার কারণে কিন্তু এই ধরনের দৃশ্যগুলো আপনারা যেটা দেখলেন অ্যাক্সিডেন্ট। তো এই ক্ষেত্রে যে বেসিক রুলস গুলো দেওয়া থাকে সেগুলো যদি আপনি মানে মেনে চলেন, এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি ট্রেনিংটা যদি ভালো হয় তাহলে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যোগ দেওয়ার জন্য আমরা আরো অনেক ব্যাপারেই আলোচনা করতে চাই, তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়া। যমুনায় দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমরা কথা বলছি র্যালি ক্রস এবং ফর্মুলা ওয়ানের বিভিন্ন ইস্যুতে। আমাদের সঙ্গে আছেন আমাদের 3 জন অতিথি। আছেন মাহফুজুর রহমান তুষার, যিনি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন ফর্মুলা 4-এ। আমাদের সঙ্গে আছেন সাদমান শৌমিক, তিনি কার মডিফিকেশন করেন এবং এসএসআর। একটু বোধহয় র্যালি ক্রসিং এবং ফর্মুলা 1 নিয়ে এখনো বোধহয় আমাদের দর্শকদের কনফিউশন আছে, একটু যদি ক্লিয়ার করতেন তুষার। ওয়েল, বেসিক্যালি মোটর স্পোর্টস এর ডিফারেন্সটা শুরু হয়েছে প্রথমেই সেটা হচ্ছে এটা কি 2 হুইলার আর 4 হুইলার। 2 হুইলারের দিক থেকে মোটো জিপি আমরা বলি কিংবা মোটো ক্রস বলি, যেটা রেলির ক্ষেত্রে 4 হুইলার ক্ষেত্রে রেলি ক্রস, 2 হুইলার ক্ষেত্রে মোটো ক্রস, দুইটা হচ্ছে 2 লেভেলের। আর 4 হুইলার ক্ষেত্রে প্রথমে এটা প্রশ্ন আসবে যে এটা কি সিঙ্গেল সিট আর নর্মাল। যদি সিঙ্গেল সিট হয় তাহলে সেটা ফর্মুলা সিরিজে চলে যেতে পারে কিংবা ইন্ডি সিরিজে চলে যেতে পারে। আর যদি নর্মাল হয় সেখানে যে আমরা যেটা রেলির কথা বলতেছি এটা নর্মাল ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ সিঙ্গেল সিট না। অ্যাজ ইউজুয়ালি যে গাড়িগুলা সিঙ্গেল সিটের ভিতরে আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে ওপেন হুইল না নর্মাল। সিঙ্গেল সিটের ভিতরে, যেমন সিঙ্গেল সিটের ভিতরে যদি নর্মালি বলেন সেটা হচ্ছে লেমান্স 24 আওয়ার, 24 ঘন্টা রেস চলতে থাকবে, এটা সিঙ্গেল সিট। আর যদি ওপেন হুইলে চলে যান, যেটা যে আমি এখন কথা বলতেছি ফর্মুলা 1, আপনি খেয়াল করে দেখবেন হুইল গুলো ওপেন, এর উপরে কোনো মার্গার্ড নেই কিংবা ইঞ্জিনে কোনো অংশ নেই, কোনো বডি নেই, এটা হচ্ছে ওপেন হুইল। তো এই দিক থেকে নর্মাল দিক থেকে হচ্ছে রেলি, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স এই টাইপিক্যালি। একটু যদি তুষারের কাছে জানতে চাই, তুষার আপনি এমনিতে আমরা যে ট্রেডিশনাল কার ওগুলো তো দেখে আসি, আপনার নিশ্চয়ই এইটার জন্য যখন আপনি ফর্মুলা 4-এ খেলতে যান আপনাকে এই গাড়ির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে, এটা নিশ্চয়ই ঢাকার কোন রোডে চালানো সম্ভব না। এই আপনার আসলে প্রস্তুতি বা প্রিপারেশন গুলো কিরকম? আমি জানি না কে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে কিনা। এখন থেকে আগে যেরকম কেউ বিশ্বাস করে যে বাংলাদেশে কেউ রেসার আসবে কিনা কিংবা রেসিং করবে কিনা, যেহেতু এটা অলরেডি প্রুভ হয়ে গেছে যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক তেমনি আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল প্লেস আছে যেখানে আমরা রেসটাকে বানাতে পারি এবং অলরেডি হয়তো বা সময় লাগবে আমার, বাট সেই কাজ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি বলতে চাই না স্পেসিফিক প্লেসটার নাম আমি উচ্চারণ করতে চাই না, বাট এটা হয়তো দেশের জন্য একটা সারপ্রাইজ স্বরূপ। কারণ এই কারণে আমি যখন ওইখানে যাই খেলতে,
ইন্ডিয়াতে, তখন আমাকে একজন বলেছিলেন এইভাবে যে তুষার, আজকে তুমি তোমার দেশের রেস ট্র্যাক নেই বলে তুমি আমাদের দেশে আসছো, ঠিক হয়তো বা 1 থেকে 2 বছর পরে তোমাদের দেশে কেউ না কেউ হয়তো বা রেস ট্র্যাক বানাবে কিংবা এই ধরনের রেস আয়োজন করবে, তখন আমরা তোমাদের দেশে যে 1 রাউন্ডের রেস করব। যেমন ফর্মুলা 1-এ পৃথিবীর প্রায় 15টা দেশে কিন্তু রেস হয়, ঠিক তেমনি আমি যে চ্যাম্পিয়নশিপে খেলি, আমরা একটা রাউন্ড আবার শ্রীলঙ্কাতে হয়। তো তখন আমি বললো যে আমরা যদি আমাদের চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাতে যেতে পারি, তাহলে অবশ্যই তোমাদের দেশে যেতে পারবো যখন রেস ট্র্যাক হবে। তো আমি এখানে যেহেতু ডিরেক্টলি ইনভলভ, আল্লাহর রহমতে আমার সেই ধরনের প্ল্যান এবং আইডিয়া এবং নলেজ, পার্টিকুলার যেই ধরনের নলেজ থাকা দরকার একটা রেসিং ট্র্যাক বানানোর জন্য কিংবা রেস আয়োজনের জন্য, সেই ধরনের আল্লাহর রহমতে সেটা আমার কাছে আছে। তো এই জন্য আমিও মানে রেস ট্র্যাক বানানোর জন্য চেষ্টা করতে, এবং সেটা ঢাকার খুবই আশেপাশে, আর এটা পসিবল, খুবই ভালোভাবে পসিবল। তবে এর জন্য স্পন্সর, কো স্পন্সর, পার্টনারশিপ বলেন কিংবা ল্যান্ড বলেন এবং সরকারি সহযোগিতা খুব জরুরি। আমরা কি একটু দেখে আসবো যে এই ল্যাবস গুলো কিরকম হয় এবং কিভাবে আসলে খেলতে হয়? আমরা একটু ল্যাবস গুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। একটি ওয়ার্ম আপ ল্যাপ শেষে শুরু হয় রেস। ওয়ার্ম আপে ট্র্যাক সম্পর্কে ধারণা তৈরির পাশাপাশি টায়ারে তাপ দেওয়ার কাজটাও সেরে নেন চালকরা। বাছাই পর্বের স্থান অনুযায়ী গ্রিডে থাকে গাড়িগুলো। নির্ধারিত ল্যাপ শেষে সবচেয়ে কম সময় অর্থাৎ সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করলেই রেস শুরু। রেসের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। রেস চলাকালীন পিট স্টপে ফুয়েল দেয়া ও টায়ার বদল করতে হয়। জেনে অবাক হবেন, একটি দলের সারা বছরের ফুয়েলই লাগে 2 লাখ লিটার। পিট স্টপে 1 সেকেন্ডে ফুয়েল দেওয়া হয় 12 লিটার। সাধারণ গাড়ির টায়ার চলে 16,000 কিলোমিটার। ফর্মুলা 1-এর টায়ারের মেয়াদ 200 কিলোমিটার। এ কারণে রেস চলার সময়ও বদলাতে হয়। 3টি যন্ত্রের সাহায্যে অতি দ্রুত সারা হয় কাজটা। চালকের সঙ্গে টেলিফোন ও রেডিওর সাহায্যে যোগাযোগ রক্ষা করে চলে তার দল ও রেস নিয়ন্ত্রক। রেস পরিচালক সিসিটিভির সাহায্যে প্রতি মুহূর্ত নজর রাখেন প্রতিটি গাড়ির উপর। খোলা ককপিট আর খোলা হুইলের 1 সিটের একটি গাড়ির ওজন সাধারণত 605 কেজি। He's going to be very close to Grosjean. Use curves on exit. ল্যাপস নির্ধারণ হয় ট্র্যাকের দৈর্ঘ্য অনুযায়ী। সব মিলিয়ে পাড়ি দিতে হয় সর্বোচ্চ 306 কিলোমিটার। ইংল্যান্ডের সিলভারস্টোনে ল্যাপের দৈর্ঘ্য 5.141 কিলোমিটার। তাই প্রতিযোগীদের সেখানে চক্কর দিতে হয় 60 বার। মালয়েশিয়ান গ্র্যাপির ল্যাপসের দৈর্ঘ্য 5.543 কিলোমিটার। সেখানে চালকদের ঘুরতে হয় 58 বার। মোনাকোর সার্কিটের দৈর্ঘ্য 3.340 কিলোমিটার হওয়ায় চক্কর দেওয়া লাগে 78 বার। তুষার, এমনিতে দেখলাম যে আমরা 300 কিলোমিটার হলো মানে একটা দৈর্ঘ্য, এবং চাইলে কেউ ছোট করে ল্যাপের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, তার মানে এইভাবেই করা হয় অ্যাকচুয়ালি। খুব বেশি স্পেস থাকতে হবে ব্যাপারটা? এরকম কোনো মানে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, কারণ ফর্মুলা 1-এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় বড় ট্র্যাক দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে এত বড় ট্র্যাকের কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ 3 কিলোমিটার 2 কিলোমিটার এর ভিতরে হলে আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট এবং এনাফ। এমনিতে যেহেতু আমরা দেখলাম যে চাইলেও কিন্তু কেউ কয়েকজন মিলেও যদি একসঙ্গে উদ্যোগী হয়, সেক্ষেত্রে কিন্তু ল্যাব তৈরি করা সম্ভব, অথবা ফর্মুলা 1-এর এই কারও হয়তো এনে প্র্যাকটিস একটা ট্র্যাকও তো হয়তো তৈরি করা সম্ভব। আপনার কি মনে হয়? এটা নিশ্চয়ই সবাই মাথায় রাখবেন। তুষার, আমরা অনেক চ্যালেঞ্জের কথা শুনলাম। আপনি নিশ্চয়ই যখন শুরু করেছিলেন এই কার রেসিং এ, মাইকেল শুমাখারকে দেখে বোধহয় সবচেয়ে বড় মোটিভেশনটা পেয়েছিলেন। ফ্যামিলি শুরুর দিকে নিশ্চয়ই একটু নেগেটিভ ছিল, আস্তে আস্তে একাধিক টুর্নামেন্টের পর নিশ্চয়ই তারা পজিটিভ হয়েছে। আপনার সাকসেসের গল্পটা যদি একটু দর্শকদের মোটিভেট হবে নিশ্চয়ই এখান থেকে।
ছোটবেলা থেকে গাড়ির প্রতি শখ, স্পিড, ফাস্ট। আর তাছাড়া আমি ছোটবেলাও আমার পড়াশোনা হয়েছিল একটু ডিফারেন্ট সেক্টরে, মাদ্রাসা সেক্টর, ইভেন আমি হোস্টেলে ছিলাম। তো যদি তখন আমি হোস্টেলে না থাকতাম হয়তো বা এতদিনে ফর্মুলা 3 অথবা 2 এ থাকার মতো পসিবিলিটি হয়তো হয়ে যেত। যাই হোক, তো যখন আমি হোস্টেল থেকে বের হয়ে চলে আসলাম তখন আমার মূলত এখানে রেসিং এ ইনভলভ হওয়ার একটা মূল হিস্টোরি হচ্ছে 2007 এর একটা ঘটনা, যেটা না বললেই না অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড সাইবার গেমস নামে একটা কম্পিউটার গেম হয়, যেটা কম্পিউটার অনলাইন ল্যানে গেম হয়। তো তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার চাইতে ভালো প্লেয়ার কে, খুবই এক্সাইটেড ছিলাম, ওভার মানে এক্সাইটমেন্ট যেটা আর কি। তো যার কারণে দেখা যাচ্ছিল প্রথম রাউন্ডে আমি বাদ পড়ে গিয়েছিলাম, প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে। এবং আমার পাশে যে কম্পিটিটর গুলো ছিল ওরা আঙ্গুল দিয়ে নক করে বলতেছিল তুষার ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে। তো তখন আমি মনে চিন্তা করছিলাম আজকে আমি তুষার কম্পিউটার গেমে হেরে গেছি, কিন্তু একদিন সময় হবে যখন আমি রিয়েল কার, রিয়েল রেস ট্র্যাকে চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। তো সেই দিন থেকে আমার জিতটা জাগে এবং তখন থেকে আজও পর্যন্ত প্রতি সেকেন্ডের ভিতরে রেসিং বিষয়টা আমার মাথা মধ্যে ঘুরঘুর করে। ইভেন কি আমি জানি না কোনোদিন পসিবল কিনা, আমার রক্ত যদি কখনো ডিএনএ চেক করা হয়তো বা রেসিংটা আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। যাই হোক, তো তারপরে আমি আস্তে ধীরে ধীরে খোঁজ নিতে লাগলাম যে অ্যাকচুয়ালি এর স্টার্টিংটা কোথায়। দেন আমি নেট ঘাটিয়ে জানতে পারলাম যে ফর্মুলা 1টাই স্টার্টিং না, স্টার্টিং হচ্ছে গো কার্ট। আমরা অনেকেই ভাবি, ইভেন কি আমাকে অনেকে ফেসবুকে মেসেজ দেয়, ইনবক্স করে যে ভাই আপনি ফর্মুলা 4 কেন গেছেন, আমি তো ফর্মুলা 1 এ যাওয়া উচিত। বাট বেসিক অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনো অনেকেই জানে যে এর আগে কতগুলো স্টেজ আছে, কতদিন সময় লাগে একটা ফার্নান্ডো অ্যালোনসো মানে হতে, মাইকেল শুমাকার হতে। অ্যাকচুয়ালি গো কার্টটা হচ্ছে আমাদের বেসিক স্টেজ। ওখান থেকে আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে, গোল সেট আপ হয়ে যাবে, আপনি রেসিং ল্যাঙ্গুয়েজ গুলো জেনে যাবেন, ওভার স্টেয়ার কি, আন্ডার স্টেয়ার কি, অ্যাপেক্স কর্নার কি, ব্লিপিং কি, এই যে এগুলো আমরা এখনো জানি না। তো এই যে নলেজ গুলো এগুলো হচ্ছে স্টার্টিং গো কার্ট থেকে স্টার্ট হয়। দেন আমি গো কার্টে চ্যাম্পিয়ন হলাম দেশে অনেকগুলো রেসে। তখন চিন্তা করলাম যে নেক্সট কি, তখন জানতে পারলাম যে আমাদের দেশের আশেপাশে একটা দেশেই ফর্মুলা 4 হয়, যে ফর্মুলা 4 এর পর 3 to 1 করে 1 এ যেতে হবে। তো তারপর আমি বাইরে যোগাযোগ করলাম, তারা বললো যে গো কার্টের স্পিড হচ্ছে অনলি 45 কিলোমিটার, আর আপনি যেটা চালাতে চাচ্ছেন সেটা হচ্ছে 250 কিলোমিটার। আপনি নর্মাল গাড়ি চালান, বাট এই রেসিং কার একটা নর্মাল ভিতরে অনেক পার্থক্য। যেমন যদি শর্টকাটে বলি, জি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা আমরা যখন আমরা নর্মালি গাড়ি চালাই তখন খেয়াল করে দেখবেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো উপর দিকে চলে যায় যখন টার্নিং নেই। এই যে ফোর্স গুলা, এগুলা কিন্তু আপনি নর্মালি আমাদের গাড়িতে 1 পয়েন্ট সামথিং থাকে, বাট আপনি যখন রেসিং এ চলে যাবেন, যেমন আমি ফর্মুলা 4 চালাই, আমরা সেটা 3G ফোর্স ফেস করি। একটা পাইলট যখন মানে প্লেন চালায় তখন সেটা 10G ফোর্স ফেস করে। এতে করে হয় কি, প্রচুর পরিমাণে আপনার শরীর থেকে এনার্জি যায়। এবং আমাদের প্রত্যেকটা রেসারের সবচেয়ে বডির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের নেক, ঘাড়। তো ঘাড়, বডি বিভিন্ন জায়গাগুলো অনেক স্ট্রং হতে হয়। তো এই যে এইগুলা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে জানা, যার কারণেই কিন্তু আমাকে অ্যাপ্রুভ করছে, হ্যাঁ তুষার এখন ফর্মুলা 4 এ এরপর হয়তো মানে ফর্মুলা 3, 2 দেন হয়তো একসময় 1 এ যাবেন। আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে ফর্মুলার কতগুলা টুর্নামেন্ট আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কি কি টুর্নামেন্ট হয় আসলে। '50 প্রথম আসরে হয়েছিল মাত্র 7টি গ্র্যাপি। 7 বছরে প্রায় 3 গুণ হয়ে গেছে সংখ্যাটা। 2008 হয় 18টা গ্র্যাপি। লাতিন অঞ্চলের মধ্যে আর্জেন্টিনায় প্রথম গ্র্যাপি হয় 1953-তে। আফ্রিকার প্রথম গ্র্যাপি ছিল 1958-তে মরক্কোয়। এশিয়ার জাপানে 1976 আর ওশেনিয়ার অস্ট্রেলিয়ায় প্রথম গ্র্যাপি অনুষ্ঠিত হয় 1985 সালে। অস্ট্রেলিয়ান গ্র্যাপি দিয়ে মৌসুম গড়ায় মার্চে। ব্রাজিলিয়ান গ্র্যাপি হচ্ছে বছর শেষের টুর্নামেন্ট। বাকি 16টির মধ্যে উল্লেখযোগ্য মোনাকো, ফ্রেঞ্চ, ব্রিটিশ, জার্মান, কানাডিয়ান এবং ইতালিয়ান গ্র্যাপি। সিঙ্গাপুর গ্র্যাপি ফর্মুলা 1 এর প্রথম রাতের আসর। ফ্রান্সের মোনাকো সবচেয়ে কঠিন এবং মর্যাদার রেস বলে বিবেচিত। এর বিশেষত্ব মন্টে কার্লো এবং লা কন্ডামাইন শহরের রাস্তাকে সার্কিট বানিয়ে ফেলা। কঠিন কিছু বাঁকের কারণে এই গ্র্যাপি ভীষণ দুরূহ। ব্রাজিলের কিংবদন্তি আয়রটন সেনা সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন এখানে।
আমরা আর যমুনায় দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমরা কার রেসিং নিয়ে কথা বলছি। আমরা সাধারণ মানুষের কিছু কথা শুনতে চাই, তাদের আসলে এটা নিয়ে কি ধারণা আছে। আমরা সাধারণ মানুষের কিছু কথা শুনবো। তুষার ভাইকে তো অনেক অভিনন্দন যে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে। এটা তো অনেক বড় পাওয়া আমাদের। আমরা পারতেছি না, তো আমরা তাকে শুধু এটাই বলতে পারি, আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, আমরা অথবা আমার ছোট ভাইরা আপনাদের ইন্সপিরেশন হব। বাংলাদেশের হয়ে আপনি কার রেসিং এ অংশগ্রহণ করছেন এবং আমরা আশা করি আপনি একদিন অবশ্যই সফলতা নিয়ে আসবেন আমাদের জন্য। ভাইয়া বেস্ট অফ লাক। আপনি যেটা করতেছেন সেটা আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা এবং আমরা চাই আপনার সফলতা হোক, বাংলাদেশের নাম উজ্জ্বল হোক এবং আপনার রেস ধরে হয়তোবা আমাদের জেনারেশন ওরা কার রেসিং এ চলে আসবে। তুষার জন্য শুভকামনা রইল। ফর্মুলা 4 এ আছেন, ইনশাল্লাহ সেই জন্য ফর্মুলা 3, ফর্মুলা 4, ইনশাল্লাহ ফর্মুলা 1 এও চলে যেতে পারে। লুইস হ্যামিল্টন, নিকো রসবার্গের মতো বড় বড় রেসারের সাথে কম্পিটিশন করতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে চাই যে তুষার ভাইয়ের সামনে এরকম জায়গায় যেখানে রেসিং হচ্ছে, ওয়ার্ল্ড রেসিং হচ্ছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে, দেখতে ভালো লাগবে একদম বাংলাদেশি রেসিং এ অংশগ্রহণ করছে। তুষারের সামনে একটা টুর্নামেন্ট আছে, এই উইশেস গুলো নিশ্চয়ই থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। কি টুর্নামেন্ট আছে, কি প্রিপারেশন? 30 মে থেকে 1 জুন পর্যন্ত আমার ফার্স্ট রাউন্ড হবে। এটা হচ্ছে 17 JK রেসিং চ্যাম্পিয়নশিপ 2014, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এভাবে করে সেপ্টেম্বর পর্যন্ত 5টা রাউন্ড হবে আমার। আচ্ছা, তো এর জন্য আগে সবার কাছে দোয়া প্রার্থী যেন দেশের মান সম্মান আমার রেজাল্ট দিয়ে বজায় রাখতে পারি, রেজাল্ট দিয়ে। এর জন্য সবাই দোয়া করবেন। ইন্ডিয়ার বাইরে কি আর কোনো টুর্নামেন্ট নিয়ার এই ফিউচারে? মুহূর্তে আমি অবশ্যই নিয়ার ফিউচার তো অবশ্যই করব বাইরে। আপাতত ফর্মুলা 4 স্টেজটা আমি এই ইন্ডিয়াতেই কাটাতে চাচ্ছি। আর কারণ আমি যখন ফর্মুলা 3 তে যাব তখন এই ফর্মুলা 4 এর 3 বছর একটা এক্সপেরিয়েন্স তারা চাবে, কারণ ওই গাড়িটা আরো অ্যাডভান্স। ফর্মুলা 4 এ যেটা চালাচ্ছে এটা আরো অ্যাডভান্স 3 তে। তো ঠিক তেমনি এখন এক্সপেরিয়েন্সটাই সেই নেওয়া হচ্ছে আমার, যাতে 3 তে যে যেন ওই ধরনের একটা রেজাল্ট আমি দেখাতে পারি, যার কারণে ফর্মুলা 2 তে আমি অনায়াসে যেতে পারবো। এখানে কিন্তু কামনা থাকলো অর্গানাইজারকে, ইম্পোর্টারকে, যারা মডিফিকেশনে কাজ করছেন, এবং রেসারকে, যার সামনে আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।